নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক। আর আন্তর্জাতিক বিভাগে আজ সন্ধে 7টায় দেখুন আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েল বিরোধী এবং ফিলিস্তিনের পক্ষে আন্দোলন নিয়ে বিশেষ একটা প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোর আন্দোলনের বিরুদ্ধে যেভাবে মার্কিন গণমাধ্যমকে ব্যবহার করা হচ্ছে। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। আমেরিকা সহ মূলধারার পশ্চিমা গণমাধ্যমগুলো ব্যাপকভাবে ইসরায়েল বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের নিন্দা করছে এবং তাদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্য এবং ঘৃণামূলক প্রতীক ব্যবহার করা, সন্ত্রাসবাদকে সমর্থন করা, ইসরায়েলের ধ্বংসের পক্ষে ওকালতি করা, ইহুদি বিরোধী গালি দেওয়া এবং ইহুদি শিক্ষার্থীদের হুমকি এবং ভয় দেখানোর মতো এমন নানা ধরনের অভিযোগ আনছে আমেরিকার মূলধারার গণমাধ্যমগুলো। গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভে মেতে উঠেছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী। তাদের সঙ্গে পুলিশ পাল্টা বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। ফিলিস্তিনে ন্যায্যতা প্রতিষ্ঠা এবং ইসরায়েলের দখলদারত্বের অবসান দাবি জানাচ্ছেন তারা। ইসরায়েলের মিত্র মার্কিন সরকার বনাম ফিলিস্তিনপন্থীদের এই চলমান সংঘর্ষে দুটো গুরুত্বপূর্ণ বিষয়কে তাদের বিপক্ষে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। দুটো গুরুত্বপূর্ণ বিষয়, এক হচ্ছে মার্কিন মূলধারার গণমাধ্যম এবং দুই হচ্ছে ইহুদি বিদ্বেষের অজুহাত। মার্কিন মূলধারার গণমাধ্যমগুলো ইসরায়েলি মতাদর্শকে ব্যাপকভাবে প্রচার করছে এবং এর মাধ্যমে সরকারের স্থানীয়, রাষ্ট্রীয় এবং জাতীয় নীতিকে প্রভাবিত করার চেষ্টা করছে। আর ফিলিস্তিনপন্থীদের আন্দোলনকে অন্যায্য এবং অযৌক্তিক হিসাবে প্রতিষ্ঠার জন্য ব্যবহার করা হচ্ছে ইহুদি বিদ্বেষের অজুহাত, মিথ্যা অজুহাত। স্থানীয় ফিলিস্তিনের আন্দোলনকে ইহুদি বিদ্বেষী আন্দোলন হিসেবে দেখিয়ে গাজাবাসীর ওপর মার্কিন সমর্থিত ইসরায়েলি নির্মম অত্যাচার, শোষণ এবং হত্যাকাণ্ডকে আসলে বিশ্ববাসীর চোখে সঠিক প্রমাণ করার চেষ্টা এবং তাতে থেকে মনোযোগ সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। ইসরায়েল গাজায় হামলা শুরু করার পর থেকে প্রেসিডেন্ট জো বাইডেনের দৃঢ় সমর্থন তরুণ আমেরিকানদের উদ্দীপ্ত করেছে এবং তাদের সংগঠিত করতে বাধ্য করেছে। তারা মুসলিম এবং আরব আমেরিকান, ইহুদি, কৃষ্ণাঙ্গ, হিস্পানিক এবং নেটিভ সম্প্রদায়, শ্রমিক ইউনিয়ন এবং গির্জার সাথে সিদ্ধান্তমূলক জোট গঠন করেছে। তরুণ সমাজ এক প্রকার হুমকি দিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি যুদ্ধে ইসরায়েলের প্রতি সমর্থন অব্যাহত রাখে তবে তারা নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের বর্জন করবে, যা দলটার জন্য কোনোভাবেই ভালো হবে না। 3 সপ্তাহ আগে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলন গড়ে ওঠার আগে পর্যন্ত মার্কিন ক্ষমতাধর এলিটরা তরুণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক সমালোচনা অনেকাংশেই উপেক্ষা করে আসছিল। শিক্ষার্থীরা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, ইসরায়েলকে মার্কিন সরকারের আর্থিক এবং সামরিক সহায়তা বন্ধ এবং ইসরায়েলি গণহত্যায় সক্ষম সামরিক শিল্প থেকে বিশ্ববিদ্যালয়ের বিনিয়োগ বিচ্ছিন্ন করার দাবি জানিয়েছে। তবে ক্যাম্পাসের বিক্ষোভ এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে সহিংসতা নিয়ে মার্কিন মূলধারার প্রতিবেদনগুলোতে ইসরায়েলি পক্ষ নিয়েই চিত্রিত করা হয়েছে, যা ইসরায়েলের কর্মকাণ্ডকে সমর্থন করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে। একই সঙ্গে তারা ফিলিস্তিনিদের এবং তাদের সমর্থনকারী যে কাউকে অপরাধী হিসাবে দেখানোর চেষ্টা করছে। মার্কিন সংবাদ মাধ্যমগুলোকে গভীর পর্যবেক্ষণ করলে দেখা যায় যে বাইডেন প্রশাসন এবং ইসরায়েলি কর্মকর্তারা বিক্ষোভকারীদের বিরুদ্ধে যেসব শব্দ এবং যেসব বাক্যাংশ ব্যবহার করে আন্দোলনকে অন্যায্য প্রমাণ করার চেষ্টা করছেন, ঠিক একই ভাষা ব্যবহার করছেন সাংবাদিক এবং সংবাদ মাধ্যমগুলো। ইসরায়েলি আচরণ সম্পর্কে জনগণকে সত্যিটা জানার সুযোগ না দিয়ে বরং তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। মূলধারার গণমাধ্যমগুলো ব্যাপকভাবে শিক্ষার্থীদের নিন্দা করছে এবং তাদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্য এবং ঘৃণামূলক প্রতীক ব্যবহার করা, সন্ত্রাসবাদকে সমর্থন করা,
ইসরায়েলের ধ্বংসের পক্ষে ওকালতি করা, ইহুদি বিরোধী গালি দেওয়া এবং ইহুদি শিক্ষার্থীদের হুমকি এবং ভয় দেখানোর এমন নানা অভিযোগ এদের বিরুদ্ধে আনা হচ্ছে, আন্দোলনকারীদের বিরুদ্ধে আনা হচ্ছে। তারা দাবি করছে বিশ্ববিদ্যালয়গুলোর পরিবেশ এবং অবকাঠামো নষ্ট হচ্ছে এবং বিক্ষোভকারীরা নাৎসি জনতা গঠন করছে। গাজার বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যায় আমেরিকার ভূমিকার অবসান এবং ফিলিস্তিনে সবার জন্য শান্তি এবং ন্যায় বিচারের দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রখ্যাত টিভি উপস্থাপকরা, আমেরিকার মেইনস্ট্রিম মিডিয়া চ্যানেলগুলোর উপস্থাপকরা নানাভাবে তির্যক নেতিবাচক মন্তব্য শুরু করেছেন। MSNBCতে একটা জনপ্রিয় টিভি শো মর্নিং জো, যা বাইডেন পছন্দ করেন বলে জানা গিয়েছে, শিক্ষার্থীদের বিক্ষোভের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট সংবাদের জন্য সমালোচিত হয়েছে। একজন উপস্থাপক জো স্কারবরো শিক্ষার্থীদের বিরুদ্ধে ইহুদিদের ক্ষতি করতে চাওয়ার অভিযোগ করেছেন এবং তাদের হামাসের সাথে তুলনা করেছেন। আরেক উপস্থাপক মিকা ব্রেজিনস্কি এই বিক্ষোভকে 2021 সালের জানুয়ারিতে ক্যাপিটাল হিলের দাঙ্গার সঙ্গে তুলনা করেছেন। ABC, CNN এবং NBC সহ সমস্ত বড় বড় গণমাধ্যমে একই চিত্র দেখা যাচ্ছে। গত কয়েক সপ্তাহে মূলধারার টেলিভিশনে যেসব বিশেষজ্ঞ, কোট আনকোট তথাকথিত বিশেষজ্ঞকে বিক্ষোভ নিয়ে মন্তব্য করেছেন, তাদের বেশিরভাগই সাবেক মার্কিন সরকার বা নিরাপত্তা কর্মকর্তা, কিন্তু ইসরায়েলি দৃষ্টিভঙ্গির ঘনিষ্ঠ ব্যক্তি তারা, অথবা তারা সকলেই সাবেক ইসরায়েলি কর্মকর্তা। সুতরাং বুঝতেই পারছেন তারা ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের বিরুদ্ধে বলবেনই। MSNBCতে কয়েকটা সাক্ষাৎকার ছাড়া সম্প্রচার মাধ্যমগুলো ফিলিস্তিনের পক্ষে কাউকে বা নিরপেক্ষ কোনো বিশেষজ্ঞদের আমন্ত্রণ পর্যন্ত জানায়নি, যারা প্রচার মাধ্যম এবং কর্মকর্তাদের কাছে আপত্তিকর বা হুমকি স্বরূপ অভিব্যক্তির প্রকৃত অর্থ ব্যাখ্যা করতে পারে এবং বিক্ষোভ সম্পর্কে উদ্বিগ্ন ইহুদিদের উদ্বেগের সমাধান করতে পারে। আশ্চর্যজনকভাবে বেশিরভাগ গণমাধ্যম ক্যাম্পাসে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে মার্কিন কর্মকর্তাদের বিবৃতিও খুব বেশি যাচাই বাছাই ছাড়াই প্রকাশ করেছে। উদাহরণস্বরূপ, যখন হাউসের রিপাবলিকান স্পিকার মাইক জনসন এবং বেশ কয়েকটা মূল কংগ্রেশনাল কমিটির প্রধানরা 30 এপ্রিল একটা সংবাদ সম্মেলন করেছিলেন, যেখানে তারা ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষকে বাড়তে দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়গুলোকে হুমকি এবং দোষারোপ করেছিলেন। জনসন বলেছিলেন, আমরা ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষকে বাড়তে দেব না এবং ক্যাম্পাসে ইহুদি শিক্ষার্থীদের সুরক্ষায় তাদের ব্যর্থতার জন্য আমরা এই বিশ্ববিদ্যালয়গুলোকে জবাবদিহি করব। এখন এমন অভিযোগ কোনো যাচাই বাছাই ছাড়াই সত্য হিসেবে সেটা প্রচার করেছে গণমাধ্যমগুলো, আমেরিকার গণমাধ্যমগুলো, যার ফলে ইসরায়েলি নীতির পর্যালোচনা করা এবং ইহুদি বিদ্বেষী আচরণ, এই দুটো বিষয়কে গুলিয়ে ফেলছেন অনেকে, যা কিনা পুরোপুরি ভিন্ন দুটো ব্যাপার এবং বিশেষজ্ঞদের মতে একদম ভয়ঙ্কর বিপজ্জনক। তবে তার পাশাপাশি এমন কিছু প্রতিবেদনও আছে যেখানে এমন ব্যক্তিদের মন্তব্য রয়েছে যারা ছাত্রদের সাথে সময় কাটিয়েছেন, তাদের উদ্দেশ্য এবং কারণ অনুধাবন করেছেন এবং কোনো দেশি বা বিদেশি স্বার্থ দ্বারা প্রভাবিত নন। স্বাধীন প্রগতিশীল এই গণমাধ্যমগুলো কোনো দেশি বা বিদেশি লবির কাছে কিন্তু নতজানু নয়, তারা বরং ক্ষমতার অভিজাতদের যুদ্ধ তৈরির উন্মাদনাকে সমর্থন করে না, তারা বরং সবার জন্য সমান ন্যায় বিচারের একটা সাধারণ লক্ষ্য অর্জনের লক্ষ্যে কাজ করে। মূলধারার মিডিয়া এখন আমেরিকান রাজনৈতিক নেতাদের মতামতকে দৃঢ়ভাবে সমর্থন করছে এবং তারা অতিরঞ্জিত গুজব এবং ভয় ছড়াচ্ছে। এটা অদ্ভুত, কারণ তারা সাধারণত ইসরায়েল যা বলে তা পুনরাবৃত্তি করে এবং ফিলিস্তিনিদের কথা শোনেই না। হঠাৎ তারা এত বিচলিত কেন? এটা প্রশ্ন উত্থাপন করে যে আমেরিকান কর্মকর্তা এবং মিডিয়া নেতারা, যারা সাধারণত ইসরায়েলি দৃষ্টিভঙ্গির প্রতিধ্বনি করে এবং ফিলিস্তিনি কণ্ঠস্বরকে উপেক্ষা করে, তারা এখন কেন এমন তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করছে। উদাহরণস্বরূপ, বাইডেন কেন আরবি শব্দ ইন্তিফাদা, যার অর্থ অভ্যুত্থান, সেই ইন্তিফাদা শব্দকে বিপজ্জনক ঘৃণামূলক বক্তব্য হিসাবে চিহ্নিত করবেন? কিসের এত ভয়? এই সমস্ত চরম কথাবার্তা প্রমাণ করে যে দায়িত্বে থাকা ক্ষমতাশীলরা
ফিলিস্তিনিদের অধিকার এবং ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে প্রথমবারের মতো বেশ চিন্তিত। তারা আমেরিকানদের একটা ক্রমবর্ধমান গোষ্ঠী সম্পর্কে উদ্বিগ্ন, যারা ইসরায়েলকে সমর্থনকারী, মিথ্যা এবং পক্ষপাতের বিরুদ্ধে কথা বলতে ভয় পায় না। এবং তাদের উদ্বিগ্ন হওয়াই উচিত, কারণ সিএনএনের সাম্প্রতিক এক জরিপে দেখা গিয়েছে যে 18 থেকে 35 বছর বয়সী আমেরিকানদের 81% গাজায় ইসরায়েলের যুদ্ধকে মোটেই সমর্থন করে না। অনেক তরুণ বিক্ষোভকারী গাজার সহিংসতাকে এই সময় একটা নৈতিক সমস্যা হিসাবে দেখছে, যা তারা উপেক্ষা করতে পারে না। ইসরায়েলের তৈরি অনাহার এবং গাজায় আমেরিকা যুক্তরাষ্ট্রের তৈরি বোমা হামলা নিয়ে তারা বিচলিত। কিন্তু যখন এই নীতিগত অবস্থানকে যখন মার্কিন মূলধারার গণমাধ্যম বিকৃত করে ইহুদি বিদ্বেষী এবং সন্ত্রাসপন্থী বলে প্রমাণ করে, তখন এটা স্পষ্ট হয়ে ওঠে যে অনেক গণমাধ্যম সত্য বলার চেয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর ব্যক্তিদের সঙ্গে যুক্ত থাকার বিষয়েই বেশি যত্নশীল। এবার বলি, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা একটু পরিবর্তন করে এবার রাত 10টার পরিবর্তে সন্ধে 7টায় করা হয়েছে। এবার প্রতিদিন কমবেশি রাত 10টায় থাকছে নিউজ নির্ভীকের জনপ্রিয় সংবাদ ইভেন্ট, জনপ্রিয় সংবাদ পর্ব ঝটপট 10টা খবর। মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে, ইসরায়েল গাজা সংঘাত নিয়ে, ইরান ইসরায়েল সংঘাত নিয়ে, বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে প্রতিবেদন থাকছে এবার প্রতিদিন সন্ধে 7টায়। জানতে গেলে, দেখতে গেলে নিউজ নির্ভীকে আপনাকে তাই অবশ্যই চোখ রাখতে হবে। প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন ছাড়াও ভারতের 18তম লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। আর অনুরোধ করব, সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান অবশ্যই নিয়মিত দেখুন। অনেকেই যে অভিযোগটা করে থাকেন যে নিউজ নির্ভীকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছয় না, নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন হয়তো নিউজ নির্ভীকের সব অনুষ্ঠানই আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান, তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখতে পারেন। ইউটিউবে ইংরাজিতে NEWSNIRVIK নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন, অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল তখন পেয়ে যাবেন। আর হ্যাঁ, এখন নিয়ম করে থাকছে লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ সব আপডেট খবর, যেটা বললাম। ভারতের 18তম লোকসভা নির্বাচন নিয়ে বিশেষভাবে থাকছে সমস্ত রাজনৈতিক দলের সম্ভাবলে মিটিং, মিছিল, সভা সমাবেশের লাইভ সম্প্রচার, সরাসরি সম্প্রচার থাকছে। প্রার্থী বা নেতাকর্মীদেরও সম্ভাবলে সাক্ষাৎকারও। তাই বলবো, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং সব ধরনের লাইভ সম্প্রচার দেখার জন্যে, সে সাংস্কৃতিক অনুষ্ঠান হোক, রবীন্দ্র জয়ন্তী হোক, সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও লাইভ সম্প্রচার ইত্যাদি দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকে চোখ রাখুন আর অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।